সোজাসুজি বক্তব্যে আসি। পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে অনেক খবর প্রকাশ, অনেক রিসার্চ এবং তার সাথে অনেক ভুল তথ্য ছড়ানো হয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস যেটা নিয়ে সবার জানা খুব প্রয়োজন, সেটা নিয়ে কোনো আলোচনা আমি এখনো পর্যন্ত সেভাবে দেখতে পেলাম না। দরকার মনে করলাম, তাই সম্পূর্ণ কিছু অজানা তথ্য আজকে জানিয়ে যাচ্ছি। আপনারা যদি ফার্দার কোনো এটা নিয়ে রিসার্চ করতে চান বা আরও যদি জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে যান, সেখানে গেলে আপনারা কিছু লিঙ্ক পাবেন, সেইগুলো থেকে আপনারা আরও ফার্দার রিসার্চ করতে পারেন। আমরা আমাদের তথ্যগুলো এখান থেকেই সংগ্রহ করেছি। নমস্কার বন্ধুরা, ডিরেক্ট মাইকে আপনাদেরকে স্বাগত। আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত অথচ সবিস্তারে সবচেয়ে কম জানা একটি সংগঠন নিয়ে গল্প শোনাব। আজ আমরা ঢুকে পড়ব দক্ষিণ এশিয়ার সেই রহস্যময় সন্ত্রাসী সংগঠনের অন্ধকার জগতে, যার নাম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, ওরফে TRF। এরা কারা? এরা এত দ্রুত কিভাবে উঠে এলো? এবং শিরোনামের আড়ালে আসল রহস্যটাই বা কি? এরা কি চায়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচ্য বিষয় যতটা জটিল ততটাই চমকপ্রদ। চলুন ফিরে যাই 2019 সালে। সে সময় সদ্য ভারত সরকার কাশ্মীর থেকে 370 ধারা তুলে নিয়েছে। উপত্যকা জুড়ে টান টান উত্তেজনা, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে সেই দিকে। ঠিক সেই সময় যেন আকাশ থেকে নেমে এলো একটা নতুন গোষ্ঠী, যার নাম TRF অথবা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। প্রথম চমক, TRF কোনো ক্ষুব্ধ তরুণদের এলোমেলো দল নয়। সাউথ এশিয়ান পোর্টাল এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার মতে TRF হলো লস্করি তৈবার নতুন মুখোশ। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করি তৈবা দায়ী ছিল 2008 সালের মুম্বাই হামলার জন্য। কিন্তু লস্করি তৈবাকে এই ধরনের একটি নতুন সংগঠন তৈরি করতে হলো কেন, বা এরকম নতুন নাম ধারণ করতে হলো কেন? তার কারণ ফাইন্যান্সিয়াল টাস্ক ফোর্স অর্থাৎ FATF এর চাপে পাকিস্তানকে সেই সময়ে এই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে আর্থিক সাহায্য প্রদান করা থেকে বিরত থাকতে হয়েছিল। তাই এমন একটা নাম বা এমন একটা দলের দরকার ছিল যারা হবে স্বতন্ত্র, লস্করি তৈবার থেকে আলাদা এবং যারা দেখতে স্থানীয়, শোনাতে সেকুলার এবং সহজেই পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্কগুলোকে অস্বীকার করে যেতে পারবে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ সাজ্জাদ গুল ও মুহাম্মদ আব্বাস শেখ। দুজনেরই লস্করি তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কাশ্মীরে আগুন সবসময় জ্বালিয়ে রাখা, তবে এবার কম জিহাদি মুখোশে। অর্থাৎ এদের কার্যকলাপগুলো জিহাদি কিন্তু অতটাও নয় অন্য আরো সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলোর তুলনায়। তাদের আসল উদ্দেশ্য ছিল স্থানীয় অঞ্চলটাকে অস্থিতিশীল করা, আতঙ্ক ছড়ানো এবং স্থানীয় বিদ্রোহ দেখিয়ে বর্ডারের ওপারে থাকা তাদের আসল পরিচালকদেরকে আড়ালে রাখা। TRF নিজেদেরকে তুলে ধরে সেকুলার রেজিস্ট্যান্স মুভমেন্ট হিসেবে, যারা কাশ্মীরে স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে। তাদের নাম, সোশ্যাল মিডিয়া পোস্ট, এমনকি তাদের লোগো সবকিছুই পুরনো ইসলামপন্থী গোষ্ঠীগুলোর থেকে আলাদা দেখানোর জন্য। কিন্তু ভুলে যাবেন না, তাদের এই সেকুলার মুখোশের আড়ালে আসল টার্গেট ছিল কাশ্মীরি পণ্ডিত, হিন্দু, শিখ, সরকারি কর্মচারী এবং সম্প্রতি পেহেলগাঁওয়ের পর্যটকরাও। TRF প্রথম বড় চমক দেখায় 2020 সালের এপ্রিল মাসে কুপওয়ারা জেলার কেরান সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে। 4 দিন ধরে চলা ওই সংঘর্ষে প্রাণ হারান 5 জন ভারতীয় কমান্ডো এবং 5 জন TRF জঙ্গি। এ ধরনের হামলা বা লড়াই কোনো হঠাৎ করে ভুঁইফোড়ের মতো গজিয়ে ওঠা সংগঠনের পক্ষে কখনোই করা সম্ভব ছিল না। তারা ছিল হাইলি ট্রেন্ড এবং সুসজ্জিত, এবং তাদের এই হামলার ছকে, প্ল্যানিংয়ে লস্করি তৈবার দীর্ঘদিন ধরে অর্জিত অভিজ্ঞতার ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এরপর থেকে TRF একের পর এক হামলার দায় স্বীকার করে, যেগুলো হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর উপর, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এবং পরিযায়ী শ্রমিকদের উপর। তাদের ফ্যালকন স্কোয়াড নিখুঁত টার্গেট কিলিং এবং হিট অ্যান্ড রান কৌশলে পারদর্শী। এরা কোনো হঠাৎ করে এলোমেলোভাবে গজিয়ে ওঠা কোনো ভুঁইফোড়ের মতো দল ছিল না, কারণ এদের সমস্ত ট্যাকটিক্সের মধ্যেই পাওয়া গিয়েছে লস্করি তৈবার সুশিক্ষিত এবং পরিকল্পিত
দীর্ঘদিনের অভিজ্ঞতার ছাপ, অর্থাৎ তাদের এতদিনের অভিজ্ঞতা পুরোটাই এদের উপরে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। এরা ছিল সুসজ্জিত এবং হাইলি আর্মড। এদের অপারেশনগুলো ছিল অত্যন্ত পেশাদার। এরা তাদের নিজস্ব দলে নতুন সংযোজন করত, মানে আতঙ্কবাদীদেরকে সংযোজন করত ডিজিটাল মাধ্যমের মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত মাধ্যমে, এবং প্রচণ্ড আগ্রাসীভাবে নিজেদের প্রোপাগ্যান্ডাগুলোকেও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রচার করত। কিন্তু পাকিস্তানি হ্যান্ডলাররা টিআরএফ সংগঠনটা তৈরি করতে গেল কেন? এর উত্তর আছে আন্তর্জাতিক রাজনীতিতে। ভারত সরকার যখন 370 ধারা কাশ্মীর থেকে তুলে নিল, তার প্রতিক্রিয়া দেখাতেই পাকিস্তানিরা এই সংগঠনের জন্ম দিল। কিন্তু তারা আরও আন্তর্জাতিক নজরদারি বা নিষেধাজ্ঞার ঝুঁকি এই সময় নিতে পারত না। তাই টিআরএফ এর জন্ম এমন একটি দল হিসেবে যারা নিজেদেরকে আঞ্চলিক বা স্থানীয়, সেকুলার এবং স্বাধীন বলে দাবি করতে পারবে, কিন্তু আসলে এদের পরিচালনা করবে বর্ডারের ওপার থেকে। এবং ভারত সরকারের কাছে বাইরের হস্তক্ষেপ যে আছে এই টিআরএফ এর উপর, সেটা প্রমাণ করা কঠিন করে তুলবে। টিআরএফ শুধুমাত্র গুলিগালা আর বন্দুক বোমার দল নয়, এরা হ্যাশট্যাগ, ভাইরাল ভিডিও এবং মানসিক যুদ্ধের দল। তারা এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য এবং বিভিন্ন আগ্রাসী মনোভাব ভাইরাল ভিডিওগুলোকে ছড়ানোর জন্য, এবং তাদের বিরুদ্ধে যেসব সাংবাদিকরা প্রশ্ন তোলে বা আঙুল তোলে তাদেরকে হুমকি দেওয়ার জন্য। এই টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই নামটাও কিন্তু বেছে নেওয়া হয়েছে অনেক হিসেব করে, অর্থাৎ আন্তর্জাতিক কর্মী আর গ্লোবাল মিডিয়ার কাছে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে এবং ভারত সরকারেরও চোখে ধুলো দিতে, যাতে তাদের সাথে যে বাইরের বা সীমান্তের ওপারের পরিচালকদের যোগাযোগ আছে সেটা না জানতে দিতে। এই টিআরএফ এর প্রতিষ্ঠাতা শেখ সাজ্জাদ গুলকে ভারত সরকারের থেকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে এবং তার মাথার দামও ঘোষণা করা হয়েছে। তবু দলটি বারবার নিজের রূপ বদলাচ্ছে, বিকেন্দ্রীকৃত সেল তৈরি করছে এবং এই কারণে ভারত সরকারের পক্ষে, নিরাপত্তা সংস্থার পক্ষে এদেরকে ধরা একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক পেহেলগাঁওয়ে হয়ে যাওয়া বৈশরণের এই হামলাটা কিন্তু টিআরএফ এর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 2024 সালের অক্টোবর মাসে তারা গান্দারওয়ালে একজন ডক্টর এবং 6 জন নির্মাণ শ্রমিককে হত্যা করেছিল। তাদের আক্রমণের এই প্যাটার্ন থেকে বোঝা যায় যে নরম ও কঠিন এই দুই ধরনের টার্গেটেই কিন্তু তাদের ফোকাস রয়েছে। তাদের এই ধরনের হামলার প্যাটার্ন থেকে এটা খুব স্পষ্টভাবে বোঝা যায় তাদের উদ্দেশ্য মানুষকে বোঝানো কোনো জায়গায় নিরাপদ নয়, যে কেউ লক্ষ্য হতে পারে। রেজিস্ট্যান্স সর্বত্র ছড়িয়ে রয়েছে। যে সংগঠন নিরীহ ও সংখ্যালঘু মানুষদেরকে টার্গেট করে অথচ স্বাধীনতার লড়াইয়ের সংগ্রামী হিসাবে নিজেদেরকে দাবি করে, তাদেরকে আমাদের সরকার এবং বিশ্বের অন্যান্য সংগঠনগুলো কিভাবে জবাব দেবে সেই দিকে তাকিয়ে আছি আমরা। আপনার মতামত কমেন্টে লিখে জানান যে আপনি কি মনে করেন। টিআরএফ এর মতো এই সংস্থাগুলো কি বিশ্বকে বোকা বানাচ্ছে, নাকি এর পিছনে আরও কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? আন্তর্জাতিক সংস্থাগুলোর কি তাদের নিষেধাজ্ঞা এবং নজরদারির প্রক্রিয়া পাল্টানো উচিত? এই ডিপ ডাইভ ভিডিওটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় কিছু তথ্য যদি আপনাদেরকে দিতে পারলাম বলে আপনারা মনে করেন, তাহলে প্লিজ লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত কৌতূহলী থাকুন।